বিএনপি দাবি করছে বাংলাদেশ বিপদে আছে, অন্যদিকে ক্ষমতাসীনরা বলছে বাংলাদেশ কোনো বিপদে নেই, বিপদে আছে বিএনপি। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই দলই বিপদে রয়েছে। কারণ ইতোমধ্যে আমরা যেমনটি জানি, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ইতোমধ্যে বিএনপি ৭৩ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে। অন্যদিকে আমরা যেমনটি জানি যে আওয়ামী লীগে কিন্তু বিভক্তি অনেকটাই দৃশ্যমান, কারণ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাস জুই থাকবো পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি মুখোমুখি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। আর আজকের আলোচনায় স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন আহমদ হোসেন, এমপি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। সেই সঙ্গে আরো আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। আরো আছেন আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব জাকারিয়া কাজল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে উপজেলার নির্বাচন দুই দলকে অস্বস্তিতে ফেলেছে। আপনার বিশ্লেষণ? মোটা দাগে যদি দেখেন, অবশ্যই আওয়ামী লীগের, কিন্তু আওয়ামী লীগের অস্বস্তিটা একরকম, বিএনপির অস্বস্তিটা একরকম। প্রথমে আওয়ামী লীগের অস্বস্তিটার কথা বলি আমি। দেখেন, যখন সংসদ নির্বাচন হলো ৭ই জানুয়ারি, তখন আওয়ামী লীগ যে কোনো কারণে যেভাবে নির্বাচন করেছে, তখনই কিন্তু এটা অনুমিত ছিল যে এই যে একটা প্যান্ডোরাস বক্স আওয়ামী লীগ ওপেন করলো, এটা সামাল দেওয়া কতটুকু কঠিন হবে, ইন দ্যাট সেন্স যে অন্তর্দলীয় যে কোন্দল সেটা বাড়বে। এবং আমরা এর কিছু ছিঁড়ে ফোটা কিন্তু আমরা দেখেছি এই সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের কিছু বিভাজন। সেই অভিজ্ঞতা থেকেই বোধ হয় এবার আওয়ামী লীগ এই উপজেলা নির্বাচনে যে উদ্যোগটা নিয়েছিল যে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচনে অংশ নিতে পারবেন, এটা একদম আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। কেবল দলীয় সিদ্ধান্তই নয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভারসাম্যতা, এটা আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। একটা দলের টপ থেকে যখন নির্দেশনা আসে, দলের যারা সদস্য, দলের প্রতি যারা অনুগত, সবাইরই কিন্তু বিনা বাক্যে বিনা প্রশ্নে এটা মেনে নেওয়ার কথা। কিন্তু আওয়ামী লীগে আমরা কিন্তু সেটা দেখলাম না বেশ কিছু ক্ষেত্রে। হ্যাঁ, এখানে আওয়ামী লীগেরও কিছু ব্যাপার আছে, স্বজনের সংজ্ঞা নির্ধারণ করা হয়নি ইত্যাদি ইত্যাদি অনেক আছে। বা অনেকে ধরেন এমপি আছেন, তার ছেলে সিটিং চেয়ারম্যান, তার কি হবে, বহু ইপস অ্যান্ড বাট আছে। কিন্তু মোটা দাগে এটা কিন্তু একটা ভুল বার্তা দিচ্ছে সাধারণ মানুষের কাছে, রাজনীতিবিদদের কাছে, যে আওয়ামী লীগের ভেতরে হয়তো এই যে চেইন অফ কমান্ডের একটা ব্যত্যয় ঘটেছে, এরকম একটা বার্তা কিন্তু সবখানে দিচ্ছে। এবং তাহলে কি আওয়ামী লীগ তৃণমূলের নিয়ন্ত্রণ হারাচ্ছে? আমি আসছি যে এই বার্তাটা যে ভুল সেটাও না। এখন আপনাকে বা আমাকে এই সিদ্ধান্তটা নিতে হলে দেখতে হবে যে আওয়ামী লীগ দলীয়ভাবে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। এটা নিয়ে বহু গুজব আছে, বহু নিউজ হচ্ছে, বহু কিছু, আজকেও জাতীয় দৈনিক এটা নিয়ে নিউজ আছে। এটা দেখার জন্য বোধহয় আমাদের কোনো আগাম মন্তব্য না করে আগামীকাল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আছে, যেখানে আপনার এই বিষয়টা সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্তর পরে আমরা উপনীত হতে পারবো যে আওয়ামী লীগ কীভাবে জিনিসটা ট্যাকেল করছে। আর বিএনপির সমস্যাটা অন্য। বিএনপি তো ক্রমাগত বর্জন করেই যাচ্ছে। বর্জনে কি অর্জন এটা আমি জানি না, কিন্তু তারা বর্জন করেই যাচ্ছে। সেই বর্জনের ধারাবাহিকতায় তারা উপজেলা নির্বাচন বর্জন করছে। বিএনপির সমস্যাটা হচ্ছে তাদের যারা দাঁড়াচ্ছে তাদেরকে তারা বহিষ্কার করছে ক্রমাগত। এটা সিটি কর্পোরেশনও করেছে, ৭ই জানুয়ারি নির্বাচনেও করেছে। এই বহিষ্কারের ধারাবাহিকতায় বিএনপি কতদিন থাকবে, বা বিএনপির এই একটা কথা আছে না যে ঠক বাঁচতে গা উজার বা লোম বাঁচতে কম্বল উজার, এরকম হয়ে যায় কিনা এটা নিয়েও একটা শঙ্কা আছে। কারণ হলো আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি বিএনপির যারা উপজেলা নির্বাচনে দাঁড়াচ্ছেন, তারা কিন্তু অনেকেই বলছেন যে তাদের যে স্থানীয় নেতা কর্মী অনুসারী আছে তাদের চাপে তারা নির্বাচনে দাঁড়াচ্ছেন, বা ক্ষেত্র বিশেষে তাদেরকে ধরে রাখার জন্য তারা নির্বাচনে দাঁড়াচ্ছেন। কারণ বাংলাদেশ কিন্তু, বাঙালি কিন্তু মূলত নির্বাচনমুখী জাতি। ওই বিএনপির যারা দাঁড়িয়েছেন তাদের বক্তব্য হলো তারা যদি এই নির্বাচনে অংশ না নেন, তাদের যে সমর্থন আছে স্থানীয়ভাবে, এই সমর্থনটা তারা হারাতে পারে, কাজেই তারা বাধ্য হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু বিএনপির টপ ব্রাস কিন্তু এটা বিবেচনায় না নিয়ে তাদের বহিষ্কার করছে। এটা কিন্তু প্রথম ধাপ। পরবর্তী ধাপগুলিতে বোধ আওয়ামী লীগ এন্ড বিএনপি কী করে এটা দেখার জন্য কিন্তু সবাই অতি আগ্রহে অপেক্ষা করছে, এবং সে সময় পর্যন্ত আমাদেরও আসলে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব জাকারিয়া কাজল। জনাব আহমদ হোসেন, আমরা যেমনটি জানি যে এবার আওয়ামী লীগ 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। সবগুলো পদক্ষেপই কি আসলে তৃণমূলে যে উপেক্ষিত হলো? পদক্ষেপ চারটি পদক্ষেপ
সব কিছু মিলিয়ে আপনি যেটা বলতে চেয়েছেন যে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করতে পারবেন না, এটাই মেইন। সেই জায়গায় আমাদের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা যারা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, আমরা স্ব বিভাগে কারা কারা স্বজন দাঁড়িয়েছে মন্ত্রী এমপিদের, তাদের কাছে বার্তা আমরা পৌঁছে দিয়েছি। এটা পার্টির ডিসিশন, হাইকমান্ডের ডিসিশন, আমাদের নেতার ডিসিশন। এই ডিসিশনটাকে এক্সিকিউট করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আপনার সেন্ট্রাল কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত হবে। ইতিমধ্যে আমরা তা পৌঁছে দিয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে, সেগুলোকে আগামীকালকে সেন্ট্রাল কমিটি মিটিং 7টার সময় গণভবনে হবে। সেগুলো আমাদের কাছ থেকে আপনার পার্টির সভাপতির চেয়ার থেকে আহ্বান জানাবেন যে সাংগঠনিক সম্পাদকরা তোমাদের রিপোর্ট প্রদান করো। রিপোর্ট মানে এই বিষয়ক রিপোর্টটা কী আছে, তখন আমরা বিভাগীয় রিপোর্টগুলো আমরা প্রদান করব। যে এখানে এমপির এখানে চাচা বা এখানে ভাই বা এখানে ছেলে কে কে দাঁড়িয়েছে, মন্ত্রীর কোন ছেলে দাঁড়িয়েছে, সেটা তথ্য সেটা দেবো। দেওয়ার পরে তারপর মিটিংয়ে এটা আলোচনা হবে। আওয়ামী লীগ তো ইটস এ পার্টি, ইনার ডেমোক্রেসি আছে। সেন্ট্রাল কমিটি মিটিংয়ে সবাই যার যার মতামত দিবে, মতামতকে সামারাইজ করে পার্টির সভাপতি সিদ্ধান্ত দেবেন। সেই সিদ্ধান্তটা কি হবে এই মুহূর্তে তো বলা যাচ্ছে না। তা আমাদের অনুমতি হচ্ছে আমাদের পার্টির চেইন অফ কমান্ড ভাঙবে না। চেইন অফ কমান্ডকে রেখেই তৃণমূলের যে বিশৃঙ্খলা হয় সেই বিশৃঙ্খলাকে শৃঙ্খলা আনার জন্য পার্টি কঠিন সিদ্ধান্ত নিতে পারে। আমরা দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের প্রসঙ্গে যদি বলি, আমরা তখনও কিন্তু দেখেছিলাম অভ্যন্তরীণ কোন্দল প্রকট আকার ধারণ করেছিল। এখনো এসে আমরা দেখছি যে একই সমস্যার পুনরাবৃত্তি। তাহলে কি দলীয় শৃঙ্খলা কোনোভাবে ভেঙে পড়েছে? না না, এখনই কি পুনরাবৃত্তি? দ্বাদশ নির্বাচনে তো আমরা পার্টি থেকে নৌকা মার্কার প্রার্থী দিয়েছেন, আবার ওপেন করে দিয়েছেন। এর বাইরে যদি কেউ পার্টি থেকে নির্বাচন করতে চায় করতে পারবে, তার বিরুদ্ধে পার্টির কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। এটা কারণ ছিল আপনার জনগণের অংশগ্রহণ। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই কার্যকর নির্বাচন হয় না। যেমন 28টি পার্টির নির্বাচন এসেছে, তার পাশাপাশি আমাকে পার্টিকে ওপেন করে দিতে হয়েছে যাতে জনগণের পার্টিসিপেশনটা বাড়ে। পার্টিসিপেশন না বাড়লে বিএনপির বক্তব্যই সত্যে পরিণত হবে জনগণ নির্বাচন বর্জন করেছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ সাকসেস, আওয়ামী লীগের লিডার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার পলিসি সাকসেস করেছেন। দ্বাদশ নির্বাচনের আগে আপনাদের দলীয় সিদ্ধান্ত ছিল যে কেউ যেন বিনা ভোটে বিজয়ী হতে না পারে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন নির্বাচিত হতে না পারে। কিন্তু আমরা উপজেলা নির্বাচনে ভিন্ন বাস্তবতা দেখছি। এখন পর্যন্ত কিন্তু 25 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েও গেছে। তাহলে আপনি দ্বাদশ নির্বাচনের পলিসিটা কারেক্ট ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ পাশ করতে পারেনি, এটা আপনি স্বীকার করে নিলেন। এর মধ্যে দিয়ে আমরা স্বীকৃতি পেলাম যে পার্টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত কারেক্ট ছিল। আর এখন হচ্ছে, আমার প্রশ্নটি কিন্তু সেখানে ছিল না। না, আপনার প্রশ্নটি হচ্ছে লোকাল, স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন সমার্থক নয়। জাতীয় নির্বাচনটা হয় পুরোপুরি প্রতীক দিয়ে হয় এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থা, বিভিন্ন দেশ তাদের প্রতিনিধি পাঠায়, সারা পৃথিবীর চোখ থাকে নির্বাচন কি ঠিকমতো হচ্ছে কিনা। বাট এই যে এখন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হচ্ছে, এটার মধ্যে কোনো অবজারভার নেই, ইন্টারন্যাশনাল কোনো অবজারভার নেই। এখানে কোনো বিদেশি কোনো অবজারভার থাকবে না এবং বিদেশি কোনো চোখও থাকবে না। এটা সুষ্ঠু হচ্ছে না কি হচ্ছে, পার্টিসিপেটরি হচ্ছে, সেখানে কি সব কুন্দর গেল কুন্দর যায়নি, এই বিষয়গুলো সেখানে কিন্তু আলোচনায় আসবে। কিন্তু জনাব মাহমুদ হোসেন, আমরা দেখলাম জাতীয় নির্বাচনের আগে আপনারা সবার জন্য নির্বাচন উন্মুক্ত করে দিলেন, সবাই প্রার্থী হতে পারলো। আবার স্থানীয় সরকার নির্বাচনে এসে আপনারাই বলছেন এমপি মন্ত্রী স্বজনেরা প্রার্থী হতে পারবে না। আসলে এই বিষয়টা সাংঘর্ষিক কিনা? এটা হচ্ছে এমপি মন্ত্রী, আমি এমপি হলাম, আপনার ভাই আমার ছেলে যদি আবার উপজেলা চেয়ারম্যান হয়, তাহলে পার্টিটা হয়ে যায় একেবারে পরিবার কেন্দ্রিক। তখন পার্টিটা জনগণের কর্মী বান্ধব হয় না। সেই জায়গা থেকে বর্তমান সময়ে আওয়ামী লীগ কতটা পরিবারতন্ত্রের প্রভাব মুক্ত? আমরা পার্টি আওয়ামী লীগ তো স্থানীয় রাজনীতিতে তো এইটা পলিসি নিয়েছি আমরা, পরিবার মুক্ত, মানে একটি পরিবারের সব পদ নয়, একটি পরিবারের সব প্রতিনিধি নয়, এখন এটাকে কর্মীদের লেভেলে ছড়িয়ে দেওয়া, এই জন্য এই পলিসি নেওয়া হয়েছে। আর পরিবারতন্ত্র বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনি আমার পার্টির তো কোনো পরিবারতন্ত্র নেই।
আপনি কি তাই মনে করেন? আপনি বললে তো এটা স্বীকৃত নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন অনেক নজির কিন্তু রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদ হোসেন। এই বিষয়ে আবারও আসবো আপনার কাছে। জনাব আব্দুল সালাম, যেমনটি আসলে জনাব জাকারিয়া কাজল বলছিল যে বহিষ্কারের ধারাবাহিকতায় কতদিন থাকবে বিএনপি? আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে বিজ্ঞ দুই সহ আলোচক আছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। বিএনপি নিয়ে এত চিন্তা করার তো কোনো কারণ নাই, দেশকে নিয়ে চিন্তা করেন। আমি বারবার যেটা বলছি, বিএনপি আওয়ামী লীগ তো সারাক্ষণ খালি বিএনপি বিএনপি করতেছে। আরে আজকে ইলেকশন প্রসেসটাই তো শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। আজকে কি কোনো ইলেকশন আছে নাকি? সিলেকশন। আহমদ ভাই যেটা বললেন এটা দেখেন, এটা কন্ট্রাডিক্টরি কথা যে জাতীয় নির্বাচনে তারা উন্মুক্ত করে দিছে। উন্মুক্ত মানেটা কি? উন্মুক্ত মানে দল থেকে কাউকেই মনোনয়ন দেওয়া হবে না, উন্মুক্ত থাকলো, যে পারে পাশ করে আসবে। সেটা হলো মনোনয়ন দেওয়া হয়েছে। আমি শেষ করি। তার মানে একজনকে নমিনেশন দেওয়ার পর এটা উন্মুক্ত থাকলো না, যাকে নৌকা দিল এটা হলো আওয়ামী লীগের ক্যান্ডিডেট। এটা হলো তাই, সবাই এটাই নিয়ম। কিন্তু সে জায়গায় আওয়ামী লীগেরই পদধারী আরো একজন দুইজন দাঁড়াইলো। অর্থাৎ ওই যেটা আহমদ ভাই তো বললেনই, যদি ওইটা না করে তাহলে নির্বাচনটাই ফয়েল হয়ে যায়। অর্থাৎ বিএনপি যে কথাটা বলছে সেটা ইস্টাবলিশড হয়। তো ওইটাকে করতে যায় তারা সিলেকশনের নামে ইলেকশন দেখাইলো, অর্থাৎ জনগণকে ব্লাফ দেওয়া। তো এই কারণে আরেকটা হলো যে বিএনপির লসের কিছু নাই। বিএনপি এখানে লসের কে বললাম তো, দেশের লস আছে। আজকে দেশকে বিপদে ফেলছে আওয়ামী লীগ, নির্বাচনকে বিপদে ফেলছে। কিন্তু ক্ষমতাসীনরা তো দাবি করছে বিপদে আসলে আপনারাই আছেন। না ওইটা ক্ষমতাসীনরা তো বলেই, ক্ষমতাসীনরা তো বলতেছে দেশে কোনো সমস্যা নাই, জিনিসপত্রের দাম কোনো বাড়ে নাই, যা বাড়ছে আইনে মানে তাদের আয়ের সাথে সঙ্গতি রেখেই সব বাড়ছে, সব তো তারা বলতেছে। তারা তো বলতেছে বিএনপির খালেদা জিয়া থেকে শুরু করে, তারেক রহমান থেকে শুরু করে, আমি থেকে শুরু করে বিএনপির কোনো নেতা কর্মীর ব্যাপারে বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নাই। তারা তো যা ইচ্ছা তা বলতেই আছে, কারণ মাইক এখন আমার হাতে আছে, আমি যা ইচ্ছা বললাম আমিই বলবো, আর তো কারো বলার সুযোগ নাই। তো আজকের আওয়ামী লীগের হইলো আজকে সেই অবস্থা, তাই না? এর জন্যই বললাম যে আজকে দেখেন এখানে কাজল সাহেব একটা মূল্যবান কথা বলছেন যে সেই সময় আওয়ামী লীগ পেন্ডুলিয়াম বক্স ওপেন করে দিছে জাতীয় নির্বাচনে। কাজে এইটাকে আবার সেই বক্সকে বন্ধ করা এটা কিন্তু অত সহজ না। যেহেতু ওই সময় আপনি ওপেন করে দিছেন এবং যা ইচ্ছা করো, এখন আবার আপনি এটাকে টাইট করবেন, মানবে কেন? আমার কথা হলো যে আপনি আপনার সুবিধার জন্য একরকম বলবেন আর আমার সুবিধার সময় আপনি আরেকটা বলবেন, এটা তো কোনো হইতে পারে না। তো কাজে আরেকটা হলো যে ধরেন এখানে যদি তারাই বলে আমার আত্মীয়, অমুকের আত্মীয়, এমপির আত্মীয় দাঁড়াইতে পারবে না, তাহলে তো সবার বেলায় তাই হবে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার বেলায়। তো সেটা কি হয়? তো এই জন্য এইটা নিয়মটা হলো যে নিয়ম যখন আপনি ভাঙবেন, তাই না, আজকে সেটাই হবে। কিন্তু এখানে তো নাই সেটা, সব কিছু আওয়ামী লীগ সব ভেঙে দিছে জাতীয় নির্বাচনের সময়। যদি সত্যিকার অর্থে, যেটা আমি এর আগেও বলছি, যদি সত্যিকার অর্থে একটা নির্বাচন কমিশন থাকতো যারা নিউট্রাল একটা নির্বাচন করতে চায়, একটা অংশগ্রহণমূলক একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি করতে চাইতো, তাহলে ওই নির্বাচন হয় না। বললাম না যে আওয়ামী লীগের আমি আর দামি আরো দুজন নিজেদের দলের দিয়ে আমি একটা নির্বাচন দেখাইলাম, আর বিএনপি কি করলাম, বিএনপি 28 তারিখে সব জেলে ঢুকাই দিলাম, কিছু যে মানে দৌড়ায় বেড়াইলাম পুলিশ দিয়া, পার্টি অফিসে তালা দিয়ে দিলাম, সব কিছু এমন করে দিলাম যাতে বিএনপি মাঠেই না থাকতে পারে। আমরা একটা দেখাই দিলাম একটা নির্বাচন। তো এগুলো বলা যায়, কিন্তু এগুলো পাবলিকরে বেশি দিন এগুলো করে পাবলিক বুঝে। আর যে বাংলাদেশের পাবলিক যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি, তাই না, এই গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে এই পর্যন্ত আসতেছি। তো যে জায়গায় ভোট নাই, গণতন্ত্র নাই, আজকে মনে করেন আপনি অন্য কিছু বাদ দেন, জাতীয় পার্টি কি নির্বাচনে যায় কোনো তাদের লাভ হয়েছে বা লাভ করতে পারছে? তারা তো লাভ করতে পারেনি, কারণ এই প্রক্রিয়াতে হওয়ার কোনো সুযোগ নাই। কারণ সবকিছু হলো আওয়ামী লীগ সবকিছু একটা দলীয়করণ করে ফেলছে। এই নির্বাচনে যখন হয়ে গেছে যে হ্যাঁ বিএনপিকে ঠেকাই দিছি, আর কেউ নির্বাচনে কেউ আসতে পারছে না, এখন যে আসে আসুক, আমি তো আমার বিজয়টা নিশ্চিত করে ফেলছি। সেই কারণে দেখা গেল যে আওয়ামী লীগের একেবারে পরিষ্কার, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, আওয়ামী লীগের অফিস সেক্রেটারি বললো যে জাতীয় পার্টির জন্য এতগুলো সিট ছাড়া হয়েছে। তো কি হয়েছে তাতে? তার জোটের জন্য এতগুলো ছাড়া হয়েছে, কি হয়েছে? আসলে গিয়ে ছাড়ছে। দ্বাদশ নির্বাচনের আগে আওয়ামী লীগের কোনো ট্র্যাপ ছিল? হ্যাঁ,
দ্বাদশ নির্বাচনের আগে আওয়ামী লীগের কোনো ট্র্যাপ ছিল যেমনটি আপনি বলতে চাইছেন? হ্যাঁ, এটা অবশ্যই, এটা তো হলো যে অ্যাবসলিউটলি যে তার ক্ষমতাটাকে খালি দীর্ঘায়িত করা। যদি তাই হয়ে থাকে জনাব আব্দুল সালাম, তাহলে বিএনপি আসলে কৌশলগত অবস্থান থেকে এতটাই কি দুর্বল? আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিস্তারিত শুনতে চাই। বিরতির সময় হয়েছে। Okay, প্রিয় দর্শক, দেশাপ্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল সালাম, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, কৌশলগত দিক থেকে বিএনপির কোনো দুর্বলতা রয়েছে কিনা? না, মোটেও না, বরঞ্চ আওয়ামী লীগ কৌশল করতে যে ধরা খেয়ে গেছে। যে আওয়ামী লীগ যে আজকে বিএনপিকে কোনোভাবে নির্বাচনে আসতে দেওয়া যাবে না, এটা করে যে তারা ধরা খেয়েছে। যে আজকে আপনি বলছেন আওয়ামী লীগ ধরা খেয়েছে, কিন্তু ক্ষমতা আসীন হয়েছে তা আওয়ামী না, লীগ। ক্ষমতা আসছে, কিন্তু সবাই তো জানে যে ভোটারবিহীন, অর্থাৎ জনগণের উপর নির্ভর করে আসে নাই, এমনকি আওয়ামী লীগের উপরে নির্ভর করে আসে নাই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এমনকি আওয়ামী লীগের মধ্যেও যে আওয়ামী লীগেরও যে অংশগ্রহণ সেটাও নাই। তারা অ্যাবসলিউটলি একটা প্রশাসন, একটা কিছু ব্যক্তি, কিছু লোকের উপর নির্ভরশীল হয়ে গেছে, এবং তাদেরকে সুযোগ সুবিধা দিতে যে আজকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আজকে রাজনৈতিকভাবে দেউলিয়া আওয়ামী লীগের মতো একটা দল, তাই না? এটা তো তারই থাকবে যে ঠিক আছে, ভোটে হার জিত আছে, ভোট কিছু হবে, আমি ঠিক আছে জনগণের উপর নির্ভর করবো। আজকে কি জনগণের উপর নির্ভর আছে? তাদের একটা ভয়, আতঙ্ক, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, কাজে বিএনপিকে আসতে দেওয়া যাবে না। আর কেন আসতে দেওয়া যাবে না? গত 15 থেকে 18 বছরে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপির উপর এমন অত্যাচার তারা করছে যে তারা সে আতঙ্কে ভুগে, যে আমাদেরও যদি সে একই অবস্থা হয় ক্ষমতা না থাকলে। এই কারণে ক্ষমতা হারানো যাবে না, ক্ষমতায় আমাকে থাকতেই হবে, যে কোনোভাবেই থাকতে হবে। আর তাদের সেই অত্যাচার, নিপীড়ন তারা তো করতে, যে প্রশাসনকে ব্যবহার করছে, অন্যান্য যে সেকশনগুলোকে ব্যবহার করছে, তারাও মনে করতেছে যে আপনি কোনোভাবে আমরা আছি, অর্থাৎ তাদের সিকিউরিটির জন্য। আর তারা মনে করছে না বিএনপি, আওয়ামী লীগকে তারা ক্ষমতায় রাখতে হবে, তাতে তারাও সেফ। কিন্তু আলটিমেটলি তো সেটা হয় না। ইতিমধ্যে তো অলরেডি তো বাজারে, মার্কেটে এরকম অনেক আসতেছে যারা নিজেদেরকে এরকম সরকারের কাছে ব্যবহার করে বা সরকারের উপর ব্যবহার করে নিজেরা প্রতিষ্ঠিত হতে চাইছে। আজকে উন্মুক্ত হচ্ছে সবকিছুই, তাই না? কারণ এটা হয় না, কাজে আওয়ামী লীগ, আমরা না হয় ক্ষমতাসীনদের সমস্যার কথা শুনলাম, কিন্তু ওবায়দুল কাদের তো ভিন্ন কথা দাবি করছে, যে জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরো দুর্বল হয়ে পড়ছে। এটা বিএনপির সামনের দিনের করণীয়। আমি বলি, মানুষ তো মনে কর যে কোনো কেউ আম গাছে কিন্তু ঢিল মারে, কড়ই গাছে কেউ ঢিল মারে না, যেটা ফল হয় সেটাতে ঢিল মারে। তো আওয়ামী লীগের সেক্রেটারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতবার বিএনপির নাম জপে, যতবার তারেক রহমানের নাম জপে, তার একটা মন্ত্রণালয় আছে, কোথায় কি ঘটতেছে কখনো কোনো একটা কথা বলছে? এই যে সড়কে এত মানুষ মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হইতেছে, কোথায় কি হইতেছে, এটা রিমেডিটা কি? আজকে সনদবিহীন গাড়ি চলতেছে, আমরা বলতেছি সনদবিহীন সরকারও চলতেছে, এই ব্যাপারে তার রোডের ব্যাপারে কোনো কিছু আছে? এটা মন্ত্রণালয় তো তার আছে, কিন্তু সে সারাক্ষণ বিএনপি কি করলো। আরে ভাই, আওয়ামী লীগ দেখেন না আপনি, আপনারা তো বিএনপি কি করলো, তার মানে বিএনপি ইজ এ ফ্যাক্টর, তার মানে তারেক রহমান ইজ এ ফ্যাক্টর, নাইলে সেটা বলবে কেন? ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল সালাম। জনাব আহমদ হোসেন, আসলেই কি বিএনপি একটা ফ্যাক্টর, তারেক রহমান একটা ফ্যাক্টর আপনাদের কাছে? বিএনপি তো শুভ শক্তি। আপনি নাটক বা সিনেমায় দেখবেন খলনায়ক থাকে, খলচরিত্রের বিরুদ্ধে কিন্তু নায়ক লড়াই করে। রাজনীতিতেও খলচরিত্রের পার্টি হলো বিএনপি। বিএনপি হচ্ছে অপশক্তি, ধর্মান্ধ পার্টি, সাম্প্রদায়িক সন্ত্রাসী পার্টি। কাজে এই পথ ধরেই কিন্তু জঙ্গিবাদের উত্থান হয়। কাজে তার সম্পর্কে রাজনৈতিকভাবে প্রচারণা চালাতে হবে, পিপুলকে সবসময় সজাগ রাখতে হবে, পিপুলের মাঝে অ্যাওয়ারনেস ফিরিয়ে আনতে হবে যে বিএনপি সন্ত্রাসী পার্টি, অপশক্তি, জামাতপন্থী, এবং এই বিএনপি জামাতের পথ ধরেই বাংলাদেশে উগ্রবাদের জন্ম হয়। সামনের দিনে কি বিএনপিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে? জনগণ যারা অলরেডি বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ যাদেরকে ধিক্কার দিতে দিতে ঘৃণা ছড়িয়ে দিয়েছে এবং বর্জন করেছে, তারা যেমন ইলেকশন বর্জন করেছে, পিপুল বিএনপিকে বর্জন করেছে। নির্বাচনের মধ্য দিয়ে তারা প্রত্যাখ্যান। কিন্তু জনাব আব্দুল সালাম তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছিল যে আপনারাই পরিকল্পিতভাবে আসলে ভীতি থেকে বিএনপিকে সরিয়ে দিয়েছেন নির্বাচন। আমাদের কৌশলের কাছে হার মেনেছেন। আমি তার যদি প্রতিপক্ষ হয়ে থাকি, প্রতিপক্ষের কৌশলের কাছে যদি আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী অথবা শত্রু যদি হেরে যায়, এটা আমার বিজয়।
আমার খেলা লেগেছে, খেলায় যদি আমার কৌশলের কাছে মার খেয়ে যায় কেউ অন্য প্রতিপক্ষ, তখন তো আমাকে বুঝতে হবে আমার কৌশলটা কারেক্ট ছিল এবং ভালো প্লেয়ার ছিলাম আমরা। আওয়ামী লীগ ভালো প্লে করেছে, আমাদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো স্ট্র্যাটেজি নিয়েছেন, এই স্ট্র্যাটেজির কাছে বিএনপি মার খেয়ে চুরমার হয়ে গেছে। বিদেশি যারা বন্ধু ছিল দাবি করতেন, এই বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছে। কাকে সাপোর্ট করব? যাকে সাপোর্ট করবো সে তো ডেমোক্রেসি না, ডেমোক্রেসি বিশ্বাস করে না, সে তো সন্ত্রাসের প্রতি ছাড়ছে। যে কারণে চেয়েছিলেন, আকাশের দিকে তাকিয়েছিলেন যে আকাশ থেকে কোনো স্যাংশন আসে কিনা। এই যে আপনার ভিসা স্যাংশন নীতি আমেরিকা তৈরি করেছিল, তারা মনেই করেছিলেন এই ভিসা স্যাংশন নীতি আসছে আমাদের জন্য। জনাব মাহমুদ হোসেন, আপনি যেমন অভিযোগ করছেন যে বিএনপি আকাশের দিকে তাকিয়েছিল, বিএনপিরও কিন্তু একই অভিযোগ যে আপনারা প্রতিবেশীর উপর ভর করে ক্ষমতায় এসেছেন। আমার নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া ৭১-এর যুদ্ধে গিয়ে সালাম ভাই গিয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন, সেখানে আমরাও নিয়েছিলাম। উই রিসিভ ট্রেনিং ফ্রম দি সয়েল অফ ইন্ডিয়া। ইন্ডিয়া আমাদের গুড ফ্রেন্ড, আমাদের সেই ইতিহাসের পরীক্ষিত বন্ধু। রক্ত দিয়ে সে বন্ধুত্ব তৈরি হয়েছে। এই বন্ধুত্ব ছিন্ন হওয়ার মতন হয়, এই বন্ধুত্ব নীতির এবং আদর্শের বন্ধুত্ব। যে বন্ধুত্ব রক্ত দিয়ে বন্ধন, এই বন্ধুত্বকে আমি বলবো কি করে? সেই বন্ধু যদি আমার বিপদে এগিয়ে আসে বা আমাকে সমর্থন দেয়, নিঃসন্দেহে সেই বন্ধুত্ব খাঁটি বন্ধু। ৭১-এর যুদ্ধের সময় তো অনেকেই পক্ষে ছিল, অনেকেই পক্ষে ছিল না, এটা তো সত্য। জাতিসংঘের ১৩ ডিসেম্বর যখন ভুট্টোর নেতৃত্বে ডেলিগেশন টিম গিয়েছে, সেখানে গিয়ে আপনার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তার বক্তব্য ছিল ইট ইজ এ ওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, মুক্তিযুদ্ধ ছিল না। তখন সোভিয়েত ইউনিয়নের ব্রেজনেভ, আই স্যালিউট হিম, তার সেই তখন সোভিয়েত ইউনিয়ন তখন ভেটো দিয়েছে, ভেটো দেওয়াতে সেই প্রস্তাব পাশ হয়নি। ১৩ ডিসেম্বর যদি প্রস্তাব পাশ হতো, যুদ্ধ থেমে যেত, তাহলে ১৬ ডিসেম্বরে বিজয় আসতো না। ইতিহাসের এই যে বিভিন্ন টার্নিং পয়েন্টগুলোকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। রাজনীতির বিভিন্ন টার্নিং পয়েন্ট আছে। কিন্তু দ্বাদশ নির্বাচন শেষ হয়ে গেলেও কিন্তু নির্বাচন নিয়ে এখনো সমালোচনা চলছে। যেমনটি বিএনপি দাবি করে যে দ্বাদশ নির্বাচনের মধ্য দিয়ে আপনারা সার্বিক নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছেন, আপনারা গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়েছেন। যাক, এই কথাগুলো আপনি যা বলেছেন, এটা ৭১-এর যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ তৈরি হওয়ার পরেও কিন্তু আমার স্বাধীনতা নিয়ে কিন্তু রাজাকার আল বদর তারা কিন্তু অনেক কথা বলেছে। কাজেই প্রশ্নের শেষ নেই, সব প্রশ্নের মীমাংসা হয়ে যায় নির্বাচনের ম্যান্ডেটের মধ্য দিয়ে, জনগণের রায়ের মধ্য দিয়ে সব প্রশ্নের মীমাংসা হয়। এবং ৭ ডিসেম্বর ও ২০২৪ সাল জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে সব প্রশ্নের মীমাংসা হয়। ৭ জানুয়ারি। কিন্তু বিএনপি দাবি করছে যে জনগণ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির দাবি করছে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে, এটা কি আদৌ সত্য আপনি মনে করেন? না জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? নির্বাচনের আগে তাদের গলা চড়া গলায় বলেছে, এই তো বিএনপি আওয়ামী লীগ পড়ে যাচ্ছে, এই তো প্রধানমন্ত্রী রিজাইন করছে, এই তো আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাচ্ছে না, এই তো শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। কই, আজকের আওয়াজ সব বন্ধ হয়ে গেছে, কিছুই হলো না। তারাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, কোথায় যাবেন? হতাশার গভীরে নিমজ্জিত বিএনপি। বিএনপি যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সেখানেও আসলে অভিযোগের তীর কিন্তু আপনাদের দিকেই ছুটছে। সে প্রসঙ্গে আমি পরবর্তী অংশে আসছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব জাকারিয়া কাজল। আসবো এই প্রসঙ্গে। আমরা বর্তমান সময়ে যে রাজনীতি দেখছি, এই রাজনীতিকে সুস্থ ধারার রাজনীতি, আমরা বিভক্তির রাজনীতি দেখছি। রাজনীতিতে আসলে গুণগত পরিবর্তন কিভাবে সম্ভব? শুনেন, একটা সুষ্ঠু রাজনীতিতে একটা সরকার পক্ষ থাকবে, একটা বিরোধী পক্ষ থাকবে, এটাই তো কাম্য। আর বাংলাদেশে তো আশ্চর্যজনকভাবে বিরোধী দল আমরা একটা দুইটা বুঝি। বাংলাদেশে একমাত্র দেশ পৃথিবীতে যেখানে সংসদে বিরোধী দল বলতে একটা, আবার রাজপথের বিরোধী দল একটা। মানে এই যে একটা মানে নামকরণ হয়ে গেছে, এতেই বোঝা যাচ্ছে যে রাজনীতিটা আসলে সঠিক মানে ওই কেতাবি রাজনীতির ধারায় আমরা চলছি না। মানে পৃথিবীর কোথাও কোনো গণতান্ত্রিক দেশে আপনি পাবেন না যে সংসদে বিরোধী দল একটা, বাইরে বিরোধী দল একটা। এখন আমাদের এই রাজনীতিতে শুনেন, একটা জিনিস মনে রাখতে হবে যে যারা সরকার পরিচালনা করেন তাদের কৃতিত্ব যেমন থাকে, ব্যর্থতাও থাকে। তার এই ব্যর্থতাটাকে কাজে লাগিয়েই তো যদি সরকারের বিরুদ্ধে আপনাকে ক্ষমতাচ্যুত করতে হয় সরকারকে, তো সে ব্যর্থতাগুলি কাজে লাগাতে হবে। এবং সরকারকে ক্ষমতাচ্যুত করার দুইটা রাস্তা, একটা হলো নির্বাচন আর একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব। নির্বাচনে বিএনপি যাচ্ছে না, কাজে ওই রাস্তা তাদের জন্য খোলা নেই। এখন তাদের জন্য খোলা হলো গণ অভ্যুত্থান বা বিপ্লব। বিএনপি বিপ্লবী দল না, এবং সারা পৃথিবীর থেকে কিন্তু বিপ্লবী দলের কনসেপ্টটা উঠে গেছে। সেই নকশাল বলেন, আমাদের স্বাধীনতার পরে জাসদ বলেন, বা পৃথিবীর বিভিন্ন দেশে যে গেরিলা ওয়ারফেয়ার, গেরিয়ার ওয়ারফেয়ার, সেটা কিন্তু নাই এখন পৃথিবীতে। কাজে বিএনপিকে
বিপ্লবী দল হওয়ার মতো কোনো সুযোগ নেই। কি আছে? গণ অভ্যুত্থান করা। আজ পর্যন্ত মানে এখন আপনার এখানে যে আলোচনা করছি এই মুহূর্ত পর্যন্ত আমি অন্তত দেখিনি যে বিএনপি সেভাবে গণসম্পৃক্ততা গড়ে তুলতে পেরেছে যেটা গণ অভ্যুত্থানের রূপ নিয়ে ক্ষমতাসীন সরকারকে ফেলে দিতে পারবে। এটা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, বিএনপি একটা রাজনৈতিক দল, তাদের কৌশল আছে, তারা হয়তো 15 বছর অপেক্ষা করেছে, আরও করবে। কিন্তু এখন পর্যন্ত বিএনপি সালামে যেটা বললেন যে প্রত্যাখ্যান করেছে জনগণ ইত্যাদি ইত্যাদি, এগুলি রাজনীতির জন্য ঠিক আছে, কিন্তু একটা সরকার ক্ষমতায়, এই সরকার কিন্তু দেশ পরিচালনা করছে, উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে, সাফল্য আছে, ব্যর্থতা আছে, আন্তর্জাতিকভাবে এই সরকার সব জায়গায় যাচ্ছে, সকল আন্তর্জাতিক ফোরামে অংশ নিচ্ছে, আন্তর্জাতিক সমর্থনও পেয়েছে। এটা হচ্ছে প্রোটোকলে এটা পাচ্ছে। কাজেই এই সরকারকে আপনার তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো অবস্থা কিন্তু নেই। সালাম ভাইরা রাজনৈতিকভাবে অনেক কথাই বলবেন, তো এই সরকারকে মানে এই মুহূর্তে ফেলে দেওয়ার মতো অবস্থানে বিএনপি আছে বলে বিএনপির মিত্ররাও মনে করেন কিনা আমার সন্দেহ আছে। কাজেই বিএনপিকেই ঠিক করতে হবে তাদের ভবিষ্যৎ কর্মকৌশল। আমি বারবার একটা কথা বলি, আবারও বলি যে বর্জনে কিছু অর্জন হয় না। আর সালাম ভাই যেটা বললেন যে মানে প্রশাসন ইত্যাদি ইত্যাদি সাজিয়ে এনেছে, এটা আওয়ামী লীগের কৌশল বলেন অপকৌশল বলেন, এটা বাংলাদেশের রাজনীতিতে বরাবরই ছিল। এর মধ্যে থেকেই কিন্তু বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে, তাই না? কাজে বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি যদি অনড় অবস্থানে থাকে, তারা কোনো নির্বাচনে যাবে না, তারা গণ অভ্যুত্থানের আশায় থাকে, সে অভ্যুত্থান হলে ভালো। কিন্তু আমি এখন আবার বর্তমান সময়ে কিন্তু দুই দলই দাবি করছে যে তাদের সাথে জনসম্পৃক্ততা রয়েছে। জনগণ এই রাজনীতি থেকে কি পাচ্ছে বা জনগণ কার সাথে আসলে রয়েছে, এই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যেতে চাই, একটু শুনতে চাই। পরবর্তী অংশে আবারও ফিরছি। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব জাকারিয়া কাজল, যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে জনগণ বর্তমান রাজনীতি নিয়ে কতটা আগ্রহী, কি পাচ্ছে রাজনীতি থেকে? রাজনীতি থেকে আওয়ামী লীগ বলবে জনগণ আমাদের সাথে, বিএনপি বলবে জনগণ আমার সাথে, এটা পলিটিশিয়ানরা বলবে। জনগণ কিন্তু এখন দৈনন্দিন জীবনযাপন নিয়ে বেশি ব্যস্ত। আগে রাজনীতির প্রতি যে আকর্ষণটা ছিল, আগে পল্টনে মিটিং হলে মানুষ পয়সা রিক্সা ভাড়া দিয়ে মিটিং শুনতে যেত, নিজের পয়সায় বাদাম খেত, ওই আগ্রহ কিন্তু নেই। এটা হলো বাস্তবতা। কারণ জীবনযাপন এখন কিন্তু মানুষের কাছে প্রথম হয়ে গেছে। এটা গেল একটা প্রজন্ম। আর আমাদের যে পরের প্রজন্ম, তারাও কিন্তু রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। সাম্প্রতিক সময়ে গত 2 দশকে, এটা আওয়ামী লীগ বিরুদ্ধে গত 2 দশকে বিদেশমুখিতা এত বেড়েছে। একটা বিদেশ আছে ওয়েজার্নারের জন্য, সেটা বলছি না আমি। ইয়াং জেনারেশনের মধ্যে বিদেশ যাওয়া, পড়াশোনার জন্য যাওয়া ইত্যাদির জন্য যাওয়ার প্রবণতাটা খুব বেড়েছে, এবং এই প্রজন্মটা রাজনীতির প্রতি ক্রমশই নিষ্প্রিয় হয়ে যাচ্ছে। এই নিষ্প্রিয়তা যদি বীতশ্রদ্ধায় পরিণত হয়, সেটা খুব ডেঞ্জারাস হবে। আমি নিষ্প্রিয়তা এবং বীতশ্রদ্ধা দুটো কিন্তু দুই জিনিস। আমি এখনো এটাকে নিষ্প্রিয়তাই বলবো, আমি বীতশ্রদ্ধা এখনো বলতে রাজি না। তবে যেভাবে আগাচ্ছে, এই নিষ্প্রিয়তা কবে বীতশ্রদ্ধায় রূপান্তরিত হয় সে আশঙ্কা একদম স্পষ্ট। জনাব আব্দুস সালাম, যেমনটি আসলে আওয়ামী লীগ দাবি করে যে বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার নজির নেই, বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে। এটা তো উল্টা। বিএনপি 75 সালের মধ্যে কি সব দল নিষিদ্ধ করে, সব রাজনীতি নিষিদ্ধ করে এক দল করলো, বাকশাল করলো। বরঞ্চ বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিছে। এটা তো উল্টা কথা, তাই না? এই জন্য আরেকটা যেটা যে আহমদ ভাই অনেকগুলো কথা বলছেন যে খলনায়ক নায়ক, খলনায়কের প্রতি তো সমর্থন থাকে না, তাহলে তারা ভোট দিতে ভয় পায় কেন? কারণ খলনায়কে রূপান্তরিত হয়েছে ওনারা। কারণ গণতন্ত্রের ওই যে বললো না যে কৌশল অপকৌশল, গণতন্ত্রের গলা টিপে হত্যা করা এটা কোনো কৌশল না, এটা অপকৌশল। আজকে এই অপকৌশল করে আওয়ামী লীগ আজকে ফ্যাসিস্ট হয়ে গেছে, ফ্যাসিবাদ। জোর করে গায়ের জোরেই ক্ষমতায় থাকতে হবে, প্রশাসনকে ব্যবহার করেই, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে ক্ষমতায় থাকতে হবে। আজকে ওই পথে চলে গেছে, তাই না? রাজনীতিটাকে আপনি যেটা কাজল সাহেবকে বললেন, এই আজকে বুয়েটের সাধারণ ছাত্রছাত্রীদের কথা দিয়ে বোঝা যায় যে আজকে রাজনীতিটাকে কোথায় আওয়ামী লীগ নিয়ে গেছে। যে সেখানে তারা রাজনীতিকে ঘৃণা মানে কি এমন এক পর্যায়ে নিয়ে গেছে। তারা ওইখানে তো আমাদের শিক্ষিত মেধাবী ছেলেমেয়েরা ওইখানে আছে, আজকে এই পর্যায়ে নিয়ে গেছে। কাজে আওয়ামী লীগ, এই জন্যই তো বললাম যে আওয়ামী লীগ যত কিছুই বলুক, আজকে দেশটাকে তারা রসাতলে দিয়ে দিছে, এবং দেশটাকে আজকে গণতন্ত্রকে তারা রসাতলে দিয়ে দিছে, এবং দিয়েই তারা মনে করছে খুব ভালো আছে। ভালো নাই। ভালো গণতন্ত্রটা আওয়ামী লীগের জন্য সেফগার্ড, বিএনপির জন্য, সবার জন্য সেফগার্ড। কিন্তু সেই গণতন্ত্রটাকে আজকে আওয়ামী লীগ যে জায়গায় নিয়ে গেছে, তারা মনে করছে খুব ভালো আছে। ভালো তো নাই।
আজকে দেশের মানুষ যদি ভালো না থাকে তাহলে ভালো থাকবে কিভাবে তারা? যদি আজকে জিনিসপত্রের দাম বাড়তেছে, যে মানুষের আজকে ত্রাই ত্রাই অবস্থা, তো সেই মানুষকে আজকে ভূতে পাইছে নাকি যে আওয়ামী লীগের সাপোর্ট করবে? সাপোর্ট করবে না বলেই তো ভোট দেয় না, এই কারণে তো জোর করে তারা ভোট আর বিহীন অবস্থায় ক্ষমতায় থাকতে চায়। জি, আপনি কি বলবো? বলবো তো বিএনপি বলছে মানুষ ভালো নেই। দেশের মানুষ তো কম বেশি ভালোই আছে, খারাপ কোথায়? ভালো নেই বিএনপি, হতাশার গভীরে নিমজ্জিত। বিএনপি ক্ষতবিক্ষত, বিএনপি তার গড় সামলাতে পারছে না, তার গড় ধ্বংস হয়ে গেছে। নির্বাচনে না এসে একটি সন্ত্রাসী দল হিসাবে, সাম্প্রদায়িক রাজনীতির তকমা একেবারে পার্টি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছি, যে কারণে আন্তর্জাতিক সমর্থন নেই, দেশীয় সমর্থন নেই। কাজেই মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের ভাবনা বিরোধী কোনো মুসলিম লীগ মার্কা পার্টি এদেশে দাঁড়াতে পারে না। বিএনপি মহাসচিব বলেছে যে নেতাকর্মীদের গ্রেপ্তার এখন সরকারের প্রতিদিনের কর্মসূচি। না, আপনি যখন ফৌজদারি অপরাধ করবেন তখন তো গ্রেপ্তার করবেই। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে রাজবন্দী বলতে কেউ নেই, সব ফৌজদারি অপরাধে তারা গ্রেপ্তার হয়েছে। তারা বোমা মেরেছে, গাড়ি পুড়িয়েছে, মানুষ খুন করেছে, রেললার উপড়ে ফেলেছে, গাছ কেটে ফেলেছে, ঢাকা শহরের আপনার আইল্যান্ড ভেঙে ফেলেছে। সুতরাং এইগুলো হচ্ছে স্টেট অ্যাক্টিভিটিতে পড়ে ধ্বংসাত্মক কার্যকলাপ। কাজে ইচ্ছে ক্রাইম, সোশ্যাল ক্রাইম, সামাজিক অপরাধ। কাজ সামাজিক অপরাধ করলে আমি যদি ক্রাইম করি, আমার বিরুদ্ধেও আইন ব্যবস্থা গ্রহণ করবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারা ক্রাইম করেছে, তার যে ব্যবস্থা নেওয়া হয়েছে, বাট রাজনৈতিক কারণে তারা কেউ বন্দী ছিল না। ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমদ হোসেন। জনাব আব্দুল সালাম, যেমনটি ওবায়দুল কাদের আজ বলেছে যে বিএনপি নেতারা প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের মিথ্যা ভিত্তিহীন গল্পের অবতারণা করছে, সিম্প্যাথিক কার্ড খেলার অপচেষ্টা চলছে। কিসের সিম্প্যাথি? আজকে প্রতিটা দিন যে মামলা হচ্ছে, আমাদের নেতা কর্মীরা যে জেলে যাচ্ছে, যে দেখলেন না, গায়ের জোরে বলতেছে কার রাজনৈতিক মামলাই না। যদি বিএনপি রাজনৈতিক মামলা না হয়, তাহলে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল, যেগুলো তারা উইথড্র করছে, তাহলে সেগুলো দুর্নীতির মামলা, তাহলে সেই মামলা উইথড্র হলো কেন? যদি বিএনপিটা রাজনৈতিক মামলা না হয়, তাহলে আওয়ামী লীগের প্রধান একটা রাজনৈতিক মামলা হবে কেন? বা সে সময় আওয়ামী লীগের বিরুদ্ধে যেগুলো হয়েছিল সেগুলো রাজনৈতিক মামলা হবে কেন? একই তো। আওয়ামী লীগ যে লোকে বইটা দিয়ে মানুষ পিটায় মারলো, সেটা কি মামলা? তাহলে ওটা একই মামলা। আওয়ামী লীগ কি আন্দোলনের নামে কি খালি রবীন্দ্রসঙ্গীত গাইছে? তারা কি এই সমস্ত কর্ম করে নাই? যেটা আজকে বলে যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলে যে বিএনপি তো আন্দোলনের নামে কিছুই করতে পারে না। তার মানে আন্দোলন কোনটা? আন্দোলন হলো গাড়ি ভাঙা, আন্দোলন হলো আগুন জ্বালানো, ওইটা হইলেই তাহলে আন্দোলন হবে। আর এমনি প্রটেস্ট মিটিং করলে তো আন্দোলন না। আন্দোলন হচ্ছে জনগণের অংশগ্রহণ থাকলে, সেটা তো ভোটে নির্ধারণ হবে। থাকলে সেটা আন্দোলন হয়। আমরা করেছি, আমরা আন্দোলন করি, জনগণের অংশগ্রহণ ছিল, জনগণ সম্পৃক্ত ছিল। আর জনগণের সম্পৃক্ততা যখন আন্দোলন হয়, তো কম বেশি তো যখন রক্ত ঝরে। এক লাইনে শুনে জনাব আব্দুল সালাম শোনেন, আন্দোলন করতে গেলে আওয়ামী লীগ যা করছে, যদি সেই আন্দোলন আমরা করতে যাই, তাহলে তো সে এখন ঢিল মারার আগেই বলে ঢিল মারছে। মিথ্যা মামলা, যেগুলো এর আগে 18 সালের নির্বাচনের আগে সবার বিরুদ্ধে মামলা দিয়ে হাইকোর্ট পর্যন্ত বললো যে আমরা এগুলো দেখবো, খতায় দেখবো, কিন্তু কি হয়েছে? ওই মামলায় এখন সবাই পানিশমেন্ট দিয়ে দিচ্ছে অনলাইন। তাই না? ক্ষমতায় থাকলে অনলাইনে বলি, আওয়ামী লীগ বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, আর বিএনপি পিঠ পেতে দেয়। আমরা আমাদের আয়োজনের একেবারে আওয়ামী লীগ হলো আর্মির সাথে কোলাবোরেশন করে ক্ষমতায় আসছে। আজকের আয়োজন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।